দেখো, তো সুতরাং তাহলে আমি কি বলছি যে ডেরিভেটিভ মানে কি না, y ইকুয়াল টু এফ এক্স, এটা যদি একটা তোমার কাছে ফাংশন হয়, তাহলে এই ফাংশনটা দেখতে বহুবার বলেছি এই টপিকগুলো। এই ফাংশনটা কেমন, যেরকম এরকম র্যান্ডামলি একটা ফাংশন যেটা y ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনটাকে যদি একদম ছোট ক্ষুদ্র পার্টে আমি ডিভাইড করি, যেটাকে নাম দিই আমরা ডিডিএক্স, এটা মানেই ডেরিভেটিভ। 11এও বলেছি, 12এও বলেছি। হ্যাঁ, তাহলে এইটুকুটা তো আমার কাছে ডেরিভেটিভ, যে ডিডিএক্স মানে এটা। তাহলে ডিডিএক্স মানে ডেরিভেটিভের এই ছোট ছোট পার্ট। আবারও আমরা জেনেছি যে ডিডিএক্স কোনো পার্টিকুলার পয়েন্টে যদি হয়, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে যদি হয়, এই পয়েন্টের যে ট্যানজেন্ট হয় তার স্লোপটা আবার ডিওয়াই ডিএক্স হয় এই পার্টিকুলার পয়েন্টে। মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্ট হলে এটা, তাহলে এটাও একটা বলতে পারো ডেরিভেটিভের অংশ। তাহলে ডেরিভেটিভের মিনিংটা কি না, ছোট ছোট পার্টে ভাগ করা কোনো ফাংশনকে, আর পার্টিকুলার একটা পয়েন্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করা, মানে ওই পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টটা স্লোপ বা গ্র্যাডিয়েন্ট যেটা বলি, সেটাও আমরা ডেরিভেটিভ জানি। তাহলে সিগনিফিক্যান্স ডেরিভেটিভটা কি? সিগনিফিক্যান্স ডেরিভেটিভ আর কিছু নয়, আমাদের যে ক্লাস ক্লাস 11-এ এবং 12-এর শুরুর দিকে যে এর একটা প্রিন্সিপাল রুল ছিল, যদি মনে আর থাকে তাহলে বুঝতে পারবে। প্রিন্সিপাল রুলটা হলো এটা, যে ডেরিভেটিভকে ছোট করে ভাঙবো, তো তার জন্য কিরকম, ধরো যে কোনো একটা ফাংশন এরকম নিলাম, এইখান থেকে এই পর্যন্ত এই ফাংশনটাকে আমি এফ অফ এক্স বলছি, ওয়াই ইকুয়াল টু, আর এই ফাংশনটার এই আমি ধরো এই সামান্য একটু ইনক্রিজ করেছি, যে ইনক্রিজটাকে আমি এইচ হিসাবে ডিনোট করছি। তাহলে এইটা আমি এইচ হিসাবে ডিনোট করছি এইটুকু পোর্শনকে। তাহলে এইটা যদি এইচ হিসাবে ডিনোট করি, তাহলে এইখান থেকে টোটাল এই ফাংশনটা এটা হবে কি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ, এরম দেখতে হবে। তাহলে এই ছোট পার্টটা কতটা হবে, এইখান থেকে এই পর্যন্ত এই লেন্থটা বলছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আর যেই নাই এইচটা ইনক্রিজ হলো, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এখন আমি এই ইনক্রিজটাকে যদি ডেল্টা বলি, যে ডেল্টা এক্স, তাহলে এই ইনক্রিজটা ডেফিনেটলি হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তার মানে পুরোটা থেকে এফ অফ এক্স বাদ দিলে এই এইচ পোর্শনটা পাবো। এবার যদি আমি এই এইচটা তো খুব ক্ষুদ্র, তার মানে এতটাই ছোট যে তুমি চোখেও দেখতে পারবে না, তার মানে আমি বলতে পারবো এই এইচটা টেন্স টু জিরো। তাহলে আমি যদি এবার লিমিট ক্যালকুলেট করি, লিমিট এইচ টেন্স টু জিরো, এটা যদি ক্যালকুলেট করি, তাহলে আমি এখন বলতেই পারবো যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ যদি বলি, তাহলে এখন এই টোটাল ফাংশনটার ক্যালকুলেট করলে কি পাবো, এটা মানেই আমরা পাবো হচ্ছে ডিডিএক্স। এটা মানেই হচ্ছে ডিডিএক্স। তাহলে এইটুকুটা তো ডেরিভেটিভের পোর্শন ছিল, আগে থেকে আমরা পড়েছিলাম যে এটা মানেই হচ্ছে ডিডিএক্স। ডিডিএক্স অফ কি, ওয়াই। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল ল ছিল, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি তাহলে করবোটা কি, তাহলে কি কি বললাম একটু মাথায় সাজিয়ে নাও, যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই যদি এইচ করি, তাহলেই আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে যাব। তাহলে আমরা এর ডেরিভেটিভের পোর্শনটা বা ডিওয়াই ডিএক্স ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি পাবো। তাহলে এইটা হলো আমার কাছে ডিডিএক্স। এবার দেখো, আমি একটুখানি ধীরে সুস্থে বলি, তাহলে এইটা যদি ডেরিভেটিভ হয়, বা এইটা যদি আমার কাছে যে কোনো একটা অন্তর্কলজ হয়, তাহলে এই পোর্শন থেকে আমাদের এই চ্যাপ্টারে কি কি প্রয়োজন হবে সেগুলো একটু আলোচনা করি। তাহলে দেখো, এই পর্যন্ত কোনো ডাউট আশা করি নেই। এবার দেখো আমি কি কি বলছি, যেগুলো একদম নতুন হয়তো জানো না। দেখো, আমরা এই চ্যাপ্টারে মূলত এরর পড়ব। এররটা কি জিনিস, এরর ক্যালকুলেট করব। এরর হচ্ছে অনেক কটা টাইপের হয়। কীরকম, কি টাইপের হয় এরর? এরর হচ্ছে আমরা বলতে পারবো যে
এরর হচ্ছে তিনটে হয়। একটা হচ্ছে, এক নম্বর বলবো আমরা অ্যাবসোলিউট এরর, অ্যাবসোলিউট এরর। নাম্বার টু, দ্বিতীয় টাইপ হলো রিলেটিভ এরর। রিলেটিভ এরর। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর। তাহলে অ্যাবসোলিউট এরর হলো, রিলেটিভ এরর হলো, পার্সেন্টেজ এরর হলো। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা এরর। ঠিক আছে, এবার এররটা কি জিনিস? এরর মানে তুমি বাংলায় যদি বলো, এরর বলতে ত্রুটি। তাহলে একটা ত্রুটিকেই আমি বলবো হচ্ছে এরর। আচ্ছা, ভালো করে বোঝো যে ত্রুটিটা কিভাবে আসছে। আমি বললাম y ইকুয়াল টু এফ এক্স, এটা তোমার কাছে একটা ফাংশন। ক্লিয়ার? তাহলে এই ফাংশনটা তুমি যদি ডেরিভেটিভ ক্যালকুলেট করো, তাহলে ডেফিনেটলি তুমি বলবে dy dx ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, এটা। এবার এই জায়গাটার যদি আমি বলি যে অ্যাবসোলিউট এরর, তার মানে হবে কি দেখো, ডিওয়াই ডিএক্স মানে ছোট্ট করে পার্টে ভাঙা, অথবা ইনক্রিজেস মানে ছোট্ট ইনক্রিজেস। তার মানে কি, তুমি কোনো কিছু মেজারমেন্ট করছো, ধরো এইটা একটা স্ট্রিক আছে বা স্টেল লাইন আছে, তুমি এইটা স্কেল দিয়ে মেজারমেন্ট করছো। তাহলে করতে গিয়ে ধরো তুমি অনেক বড় লাইন এটা, তাহলে তুমি ছোট ছোট এইখান থেকে এই অবধি ফার্স্ট মেজারমেন্ট করলে, তারপর এই পোর্শন থেকে এই পোর্শন অবধি মেজারমেন্ট করলে, তাহলে এরকম করে করে পুরোটা মেজারমেন্ট করছো। কিন্তু মেজারমেন্ট করতে গিয়ে দেখবে যে এই মেজারমেন্টটা কোনো সময় স্কেলটা একটু সরে গেল বা পেছনে চলে এলো, তাহলে মেজারমেন্টটা একটু ত্রুটি থেকে গেল। তাহলে এই ছোট ছোট করে মেজারমেন্ট করছো মানে দ্যাট ইজ ডিওয়াইডিএক্স। তাহলে এই ডিওয়াইডিএক্স যদি হয়, তাহলে এই ডিওয়াইডিএক্স এ এরর দেখতে পাওয়া যায়। তার মানে ডিওয়াইডিএক্স মানেই হলো বাবা একটা এরর। কিরকম, আমি যদি ডিওয়াই ইকুয়াল টু বলি, এই ডিএক্সটা এখানে মাল্টিপ্লাই করব এফ ড্যাশ এক্স ডিএক্স। আর ডিএক্স মানে আমি শুরুতেই বলেছি দেখো বাবা ডেল্টা এক্স, ডেল্টা এক্স থেকেই ডিএক্স এসছে। তাহলে আমি এখানে বলতে পারবো ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। তাহলে এইটা যে আমি ক্যালকুলেট করে পেলাম, তাহলে এটাকেই আমি বলবো যে অ্যাবসোলিউট এরর। তাহলে কোনো কিছুর যদি অ্যাবসলিউট এরর বার করতে বলে বা নর্মাল শুধু বললে এরর বার করো, তাহলে আমি তখন কি করব, যা আছে তার ডেরিভেটিভটা করলাম, করে এখানে এটা মাল্টিপ্লাই করলাম, ডেল্টা এক্স হলো, দ্যাট ইজ অ্যাবসলিউট এরর আমার ফাইন্ড হয়ে গেল। তাহলে এটাকে আমরা অ্যাবসলিউট এরর আমরা বলছি। ক্লিয়ার? তাহলে এটা যদি অ্যাবসলিউট এরর হয়ে যায়, তাহলে এখন রিলেটিভ এরর বলতে কি, ভালো করে বোঝো। সেমভাবে ধরো y ইকুয়াল টু এফ এক্স আরও একটা ফাংশন, আমি তাহলে ডিওয়াই পাবো। ডিওয়াই মানে হচ্ছে ডেফিনেটলি এফ ড্যাশ এক্স ডিএক্স, জাস্ট এখানে মাল্টিপ্লাই করেছি, ডিওয়াই ডিএক্স করেছিলাম, ডিএক্সটা এখানে মাল্টিপ্লাই করেছি অ্যাজ ইফ। তাহলে এইটা হচ্ছে ডিওয়াই এর ভ্যালু, এটা পেলাম। তাহলে আমি যদি এখন বলি যে ডিওয়াইটাকেই আমরা আবার বলেছি যে এটাকে বলা হয় ডেল ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডেল এক্স। তাহলে ডেল ওয়াই বাই ওয়াই যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটাকেই আমরা বলবো রিলেটিভ এরর। সেই এররটাকেই আমরা বলবো হচ্ছে রিলেটিভ এরর। সেই এররটাকেই বলবো রিলেটিভ এরর। ক্লিয়ার? তাহলে এটাই হলো রিলেটিভ এরর। ভালো করে মাথায় সাজাও। আর একটা পার্সেন্টেজ বলছি,
দেখো, রিলেটিভ এরর তাহলে আমরা বুঝে গেলাম। এবার পার্সেন্টেজ এররে যাই। পার্সেন্টেজ এররে যদি চলো, পার্সেন্টেজ এরর বলতে কিছুই নয়। তাহলে আমি শুধুমাত্র পার্সেন্টেজ এরর মানে, ধরো এটা করলাম, এটা তো রিলেটিভ এরর, তার সাথে যেই না 100 একটা মাল্টিপ্লাই করে দিলাম, দ্যাট ইজ হচ্ছে পার্সেন্টেজ এরর হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে পার্সেন্টেজ এরর। তাহলে এটা যদি পার্সেন্টেজ এরর হয়, তাহলে দেখো এইটা হচ্ছে পার্সেন্টেজ এরর হয়ে গেল। তার মানে টোটাল কথা 3টে জিনিস। যদি তোমাকে অ্যাবসলিউট এরর বার করতে বলে, ডেরিভেটিভ করব, যেটা রেজাল্ট পাবো সেটা ওয়াই এর রিলেটিভ অ্যাবসলিউট এরর। রিলেটিভ এরর বললে সেটাকে ওয়াই দিয়ে ডিভাইড করব, আর পার্সেন্টেজ বললে শুধু 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এই কয়েকটা জিনিস আমরা যদি জানতে পারি, করতে পারি, তাহলেই আমার কাছে এরর এমনি ফাইন্ড হয়ে যাবে। আর কয়েকটা জিনিস কীরকম, আর কি জিনিস আছে দেখো, ভালো করে বুঝবে। ধরো তোমাকে বললাম যে যে কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এরকম একটা ফাংশন তোমার কাছে গিভেন আছে, এবং এই ফাংশনটা ধরো রিপ্রেজেন্ট করছে একটা ভেলোসিটি। ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করছে ধরো একটা ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটিটাকে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে এফ ড্যাশ এক্স পাবো। তখনই ডেরিভেটিভ করার পরে এই ফাংশনটা হয়ে যাবে অ্যাক্সিলারেশনের ফাংশন বা ফ্রিকশন বলে, যেটাকে বা এফ দিয়ে ডিনোট করা হয়। তাহলে এইটাও একটা ফিজিক্সের টপিক। তাহলে যদি ভেলোসিটি হয় কোনো ফাংশন, তাকে যদি আমি একবার ডেরিভেটিভ করি, তাহলে এটা। বা এবার যদি এমনি নর্মাল একটা ফাংশন হয়, ধরো এটা টাইমের রেসপেক্টে বলছে, তাহলে তাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ভেলোসিটি পাবো, আরেকবার ডেরিভেটিভ করি তাহলে অ্যাক্সিলারেশন পাবো। জাস্ট এই কটা কনসেপ্ট মাথায় রাখলেই হবে। তাহলে একবার একটু মাথায় সাজিয়ে নাও কি কি বললাম, এক এক করে বলি।
তাহলে প্রথমে হচ্ছে এররের ক্ষেত্রে আমি বলছি, এররের ক্ষেত্রে কীরকমভাবে কি এরর আছে। আমার সিগনিফিকেন্ট অফ ডেরিভেটিভ বলছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, একটা ফাংশন তোমার কাছে ডিনোট করা আছে। এই ফাংশনটাকে আমি বললাম এইচ হচ্ছে একটা খুব ইনক্রিজেশন, একটা খুব সামান্য ইনক্রিজ হচ্ছে এইচ। তাহলে এইচ যদি খুব সামান্য ইনক্রিজ হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, আর এটা করলেই ডেল এক্সটা আমরা পাই। এবার এরর হচ্ছে তিনটে টাইপের হয়, একটা অ্যাবসলিউট এরর, একটা রিলেটিভ এরর, আর একটা পার্সেন্টেজ এরর। এবং এই এররগুলো ক্যালকুলেট করব আমরা এইভাবে। তাহলে যদি এমনি নর্মাল এরর বলে যেটাকে অ্যাবসলিউট এরর, তাহলে এই যে বক্স করে দিয়েছি। আর যদি তোমাকে বলে যে নর্মাল হচ্ছে রিলেটিভ এরর, তাহলে এইখানে এই যে বক্স, এইখানে এই যে রিলেটিভ এরর লিখেছি ডেল্টা ওয়াই বাই ওয়াই করবো। যদি পার্সেন্টেজ এরর বলে তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100 করবো। তাহলে এইগুলো আমাকে মোটমাট যদি জেনে যায় তাহলে আমি বলতে পারবো যে সিগনিফিকেন্স ডেরিভেটিভ মোটামুটি শিখেছি। তাহলে আস্তে আস্তে পুরোটাই মাথায় সাজিয়ে গুছিয়ে নাও। এবার আমরা সামনের দিকে যাব, যা যা আছে দেখব। ভালো করে দেখো, যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করো। বলো, বুঝতে পেরেছো নাকি ডাউট থাকছে? সাম করব? হুম, হ্যাঁ। দেখো, ওই ফাংশনটা টাইমের রেসপেক্টে থাকতে হবে। হুম, তারপর আবার ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন পেয়ে যাবে। যে একটা সামটামের মধ্যে দিয়েও বলে দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, চল। তাহলে এবার দেখো তোমাদের বাংলা ভার্সনের বই থেকেই পরপর করে বলি। একদম শুরু থেকে বলি, দেখো কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে এক্স, দাঁড়াও পেজ নাম্বার মনে হয় লেখা আছে, হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড বলছি। পেজ নাম্বার না 356, পেয়েছো? ওকে, দেখো তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে, দেখো বলছে যে এক্স এর সাপেক্ষে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের পরিবর্তনের হার। এটা হচ্ছে কোশ্চেন। তার মানে কি? তার মানে এক্ষুনি বলেছি এটা হচ্ছে আমার কাছে এররই বলেছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা একটা ফাংশন তোমার কাছে গিভেন আছে।
তাহলে y ইকুয়াল টু এফ অফ এক্স এটা যদি ফাংশন হয় তাহলে তুমি কি বলতে পারবে যে y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এটার যদি ডেরিভেটিভ করি তাহলে বাবা কি হবে, ডেফিনেটলি এফ ড্যাশ এক্স হবে। তাহলে এর পরিবর্তনের হার বলেছে, তার মানে এফ ড্যাশ এক্স বাই এফ অফ এক্স। তাহলে এটাই আমার অ্যান্সার। তারপরে নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2-তে আসি। 2টা কি বলছে দেখো, 2 বলছে y ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটা আছে। বলছে যে এর এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে পরিবর্তন বলেছে, তার মানে ডিওয়াই ডিএক্স আগে ফাইন করি। তাহলে ডিওয়াই ডিএক্স যদি বলি তাহলে এইটা টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস হাফ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে পরিবর্তনের হার কোন পয়েন্টে বলেছে, এক্স ইকুয়াল টু 3 পয়েন্ট। তাহলে এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে তুমি করে দাও, মাইনাস হাফ 3 প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, দ্যাট ইজ মাইনাস হাফ 4 মানে 2 স্কোয়ার মাইনাস 3/2, 2 ক্যান্সেল করো, দ্যাট ইজ মাইনাস হাফ, আর 2 এর কিউব মানে ইন্টু 8, দ্যাট ইজ মাইনাস 1/16 অ্যান্সার। তারপরে নাম্বার 3টাও সেম কোয়েশ্চেন, ডেরিভেটিভ করবে, এক্স ইকুয়াল টু 4 পয়েন্টটা পুট করে দেবে, ডান। এবারে নাম্বার 4-এ এসো। নাম্বার 4 দেখো বাবা কি বলছে, নাম্বার 4 আমাকে আছে বলছে y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখানে আবার একটা ফাংশন দিয়েছে, বলছে এক্সটা বলছে একটা ডেরিভেটিভ করা যাবে, ডেরিভেটিভ পসিবল হবে এমন একটা ফাংশন। এবার এখানটায় আমার কোন অ্যান্সারটা হবে এইটা ভালো করে বোঝো, এই জায়গাটা একটু মনে রেখো। মানে কেন বলছি, কারণ আমি তোমাকে ডিটেলসে একটু আগে আলোচনা করে নিই, তাহলে বেটার বুঝতে পারবে। দেখো আমি বলতে চাইছি y ইকুয়াল টু এফ অফ এক্স, তো তাহলে y ইকুয়াল টু এফ অফ এক্স মানে তুমি এক্ষুনি কি পেয়েছো বাবা, যদি এটাকে ডিওয়াই ডিএক্স করি তাহলে ডেফিনেটলি এটা পাবে এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স যদি করি তাহলে ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা মানেই আমি এক্ষুনি তোমায় বলেছি ডেল ওয়াই এফ ড্যাশ এক্স ডেল এক্স। তাহলে এই পর্যন্ত আমরা এটা জানি, ক্লিয়ার। তাহলে এখন আমি এই ডেল ওয়াই বলতে সামান্য ইনক্রিজ, তার মানে কি ডেল ওয়াই আমি তোমাকে খাতায় একটু আগে লিখিয়েছি যে ডেল ওয়াই মানে এক্স এর রেসপেক্টে পরিবর্তন। তাহলে আমি এখন এখানে বলতে পারবো ডেফিনেটলি এক্স প্লাস ডেল্টা এক্সটাই কিন্তু তোমার কাছে এইচ, যেটাকে এইচ বলেছিলাম, মাইনাস এফ অফ এক্স, তাহলে সামান্য ইনক্রিজ, আর এটা এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স হলো। তাহলে এখন আমি এটাকে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই, এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স প্লাস এফ এক্স, এটা বলতে পারবো। এবার যদি আমি অপশানে ম্যাচ করাই, তাহলে অপশানে ম্যাচ করলে তুমি দেখো অপশানে এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স পাচ্ছি। তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 একদম পাতি কোয়েশ্চেন, কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে y ইকুয়াল টু একটা ফাংশন লগ সাইন এক্স, এটা আছে। এবার বলছে এর অবকলন, মানে একদম ইজি। তাহলে ডিওয়াই ডিএক্স তুমি কি বলতে পারবে, ডিওয়াই ডিএক্স ডেফিনেটলি বলতে পারবে 1/sin x, আবার sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে দ্যাট ইজ cos/sin মানে cot x হবে আমার অ্যান্সার। এবার যেহেতু এটা পরিবর্তন বলেছে তাহলে আমরা কি করব, আমরা একটু কাজ করব, কীরকম না, এই ডিএক্সটাকে ওখানে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডিওয়াই ইকুয়াল টু cot x ডিএক্স হবে। এবার ডেল্টা দিয়ে অ্যান্সার থাকলে তাহলে ডেল্টা দিয়ে অ্যান্সার হবে। এই হচ্ছে আমার কাছে কোশ্চেন, হ্যাঁ একটু বুঝলেই হবে, বাকিটা বোঝা যাবে। কোশ্চেন নাম্বার এবার 6-এ আসি, ভালো করে বুঝবে।
5 ডান। কোয়েশ্চেন নাম্বার 6 চলো ভালো করে বোঝো কি কি বলেছে। বলছে 10 সেন্টিমিটার একটা বাহু বা একটা সাইড আছে, একটা বর্গক্ষেত্রে সাইড বলছে 10 সেন্টিমিটার। এবার এর একটা ত্রুটি, ত্রুটি বলতে এটার যে মেজারমেন্ট করা হয়েছে সেই মেজারমেন্টের ত্রুটি মানে সেটা হচ্ছে 0.05 সেন্টিমিটার ত্রুটি হয়েছে। এবার কোয়েশ্চেন হলো তাহলে এর এরিয়া বা ক্ষেত্রফলের যে ত্রুটি সেটা কত হবে। ক্লিয়ার? তাহলে তাহলে ভালো করে বুঝবে 10 সেন্টিমিটার কি এর বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি যদি বাহুর দৈর্ঘ্যটা ধরে নিই, তাহলে লেন্থ অফ সাইড যদি বলি, তাহলে লেন্থ অফ সাইড, তাহলে লেন্থ অফ সাইড ইকুয়াল টু এ সেন্টিমিটার, এটা আছে এই সেন্টিমিটার নিলাম। এর ত্রুটি বা এর হচ্ছে ত্রুটিটা বলেছে মানে হচ্ছে তোমার কাছে 0.05। তার মানে কি ডেল্টা এ বলতে ত্রুটি বুঝি। আমি বলেছিলাম কি যে হচ্ছে যদি এক্স হয় তার ত্রুটি ডেল্টা এক্স, এইটুকু আমার কনসেপ্ট মাথায় আছে। এর ত্রুটিটা 0.05, তার মানে তুমি এখানে ডেল্টা এ ইকুয়াল টু লিখেই নিতে পারো 0.05। ক্লিয়ার? এবার বলেছে এর এরিয়ার ত্রুটি, এরিয়াটাকে আমি সাপোজ এ বলছি, তাহলে লেট এ ইকুয়াল টু এরিয়া, এরিয়া মানে সাইডের স্কোয়ার, মানে বাহু স্কোয়ার আমরা জানি, তাহলে এ স্কোয়ার। এবার যদি আমি এর ডেরিভেটিভ করি, যেহেতু ত্রুটি ফাইন করতে বলেছে এবং এই ত্রুটিটা দেখো পার্সেন্টেজ বলেনি, কিছু বলেনি, তাহলে নর্মাল ত্রুটি হবে। তাহলে ডি এ বাই ডি এ স্মল এ এর রেসপেক্টেড ডেরিভেটিভ, কারণ ফাংশনটা এর ফাংশন, তাহলে 2a হল। ক্লিয়ার? তাহলে ডি এ ইকুয়াল টু, তাহলে আমি পাবো 2a dA। আর এটা মানে কি জানি বাবা, ডেল্টা, সরি ডেল্টা ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু 2a ডেল্টা এ। তাহলে ডেল্টাই ফাইন করতে বলেছে কারণ ত্রুটিটা দরকার 2। এর ভ্যালু জানো তুমি, এর ভ্যালু কত জানো বাবা, এর ভ্যালু হচ্ছে 10 জানো। আর ডেল্টায় তো বলেছে 0.05, তাহলে 0.05, তাহলে পয়েন্ট তুললে তুমি নিচে 100 পাবে। একটা পয়েন্ট কেটে দাও, 5 2 যা 10 হয়ে গেল, 2 ক্যান্সেল আউট, তার মানে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ত্রুটি হয়েছে, তার মানে 1 সেন্টিমিটার স্কোয়ার। এটি অ্যান্সার। কিছু ডাউট থাকলে কোশ্চেন করো। বুঝতে না পারলে কিন্তু অসুবিধা আছে, একটু ভালো করে বোঝো। এবার চলো তারপরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে ভালো করে বুঝবে। সরি, কোশ্চেন নাম্বার 7 আমাকে কি বলেছে আগে বলি। কোশ্চেন নাম্বার 7 বলছে দেখো এক্স ইকুয়াল টু 2 অ্যান্ড এক্স ইকুয়াল টু 5। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 5 এর মধ্যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারটা আমার ফাংশন। তাহলে এই অপেক্ষকের গড় পরিবর্তনের হার এবং এক্স ইকুয়াল টু 2a তার পরিবর্তনের হার কি কি হবে। ক্লিয়ার? তাহলে পরিবর্তনের হার বলেছে, তাহলে বাবা এটা কি করব, ডিওয়াই ডিএক্স তুমি কি জানো, 2x জানো। ক্লিয়ার? তাহলে ডিওয়াই ডিএক্স এটা কোন পয়েন্টে বলেছে দেখো বাবা, ফার্স্ট বলেছে এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট, তাহলে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে রেজাল্ট কি দেবে, 4 দেবে। তাহলে আবার ডিওয়াই ডিএক্স এবার এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে কত ভ্যালু দেবে, তাহলে 2 ইন্টু 5 দ্যাট ইজ 10 ভ্যালু দিল। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে 10 ভ্যালু দিল। এবার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার তো ফাংশন। তাহলে এবার কোয়েশ্চেন দেখো বলছে এদের এদের বলেছে অপেক্ষকের গড় পরিবর্তন। তাহলে গড় পরিবর্তন ডেফিনেটলি কত হবে তুমি বলো, এক্স ইকুয়াল টু 4 পয়েন্টে 4, এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে 10, তাহলে গড় পরিবর্তন বললে
4 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তাহলে 4 প্লাস 10 ডিভাইডেড বাই যদি 2 করি, তাহলে গড় পরিবর্তন কত? ডেফিনেটলি তুমি বলবে এটা 7 হবে, তাহলে 7। আর এক্স ইকুয়াল টু 2 এ পরিবর্তন কত? 4, তাহলে দ্যাট ইজ আমার কাছে অ্যান্সার কত হবে? অপশন বি, একটা 7 আর একটা 4। এবার দেখো, যেটা তুমি কোয়েশ্চেন করছিলে এক্ষুনি, সেটা আবার বুঝতে পারবে কোয়েশ্চেন নাম্বার 8-এর সামটায়। কোয়েশ্চেন নাম্বার 8-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলছে ভালো করে বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 8 আমরা সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে ভি ইকুয়াল টু 6t স্কোয়ার মাইনাস 2t কিউব। তাহলে এটা একটা ফাংশন আছে, তাই না বাবা? তাহলে এটা একটা ফাংশন, ভালো করে বোঝো। তাহলে তার মানে এটা কি দেওয়া? ভেলোসিটি দেওয়া টাইমের রেসপেক্টে। এবার বলছে টি ইকুয়াল টু 4 সেকেন্ড টাইমে এটার অ্যাক্সিলারেশন বা ত্বরণ কি হবে? তাহলে ত্বরণ বলতে বাবা আমি কি বলেছি? একবার ডেরিভেটিভ করলেই ত্বরণ পেয়ে যাব বা অ্যাক্সিলারেশন পেয়ে যাব। তাহলে একবার ডেরিভেটিভ করে দাও, তাহলে ডিভি ডিটি, তাহলে ইকুয়াল টু 6 টু যা 12t আর মাইনাস 3 টু যা 6t স্কোয়ার। এটা হলো। তাহলে কোন পয়েন্টে ত্বরণ দরকার বাবা? আমাকে টি ইকুয়াল টু 4 পয়েন্টে। তাহলে দেয়ার ফোর ডিভি ডিটি অ্যাট টি ইকুয়াল টু 2, তাহলে টি ইকুয়াল টু 2 যদি হয় 12 ইন্টু 2 মাইনাস 6 ইন্টু 2 স্কোয়ার, দ্যাট ইজ 24 মাইনাস 24। ও আচ্ছা, টি ইকুয়াল টু 4 আছে, ঠিক আছে। তো টি ইকুয়াল টু 4 পয়েন্টে যদি হয় তাহলে 4 পুট করো, তাহলে 48, এটা যদি 4 হয় 96, তাহলে দ্যাট ইজ মাইনাস 48 হবে অ্যান্সার। ক্লিয়ার? দেখো একদম কিন্তু খুব ইজি, একটু ভালো করে বুঝলেই হবে। কোয়েশ্চেন নাম্বার 9-এ এসো, চলে এবার। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, বলছে আর হচ্ছে একটা রেডিয়াস। কার রেডিয়াস বা ব্যাসার্ধ? কার? গোলকের। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক যার বক্রতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া ও আয়তনের যথাক্রমে হয় এস ও ভি হলে কি হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। আয়তন হচ্ছে এস আর একটা হচ্ছে ভি। ক্লিয়ার? তাহলে একটা গোলক, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো তাহলে রেডিয়াস কত? রেডিয়াস ডেফিনেটলি আর। তাহলে এস কি? এস হচ্ছে সারফেস এরিয়া। তাহলে এস যদি একটা ক্ষেত্রফল হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr² হবে। ওকে, দেন কি হবে? ভি হচ্ছে ভলিউম বা আয়তন। আয়তন হচ্ছে 4/3πr³। এবার এটাকে একটু সাজিয়ে লিখছি। কিরম লিখছি বাবা? ভালো করে বুঝবে। 4/3 মানে 4। আচ্ছা, আরেকটু ভালো করে সাজাই, ভালো করে মন দিয়ে বুঝবে কি করছি আমি এখানে। 1/3 বাইরে রাখলাম, 4πr² নিলাম, আর একটা আর নিলাম। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবে যে ভি ইকুয়াল টু 1/3 4πr² মানে কি বাবা? এস। তাহলে এস ইন্টু আর। ক্লিয়ার? তাহলে এস ইন্টু আর যদি হয়, তাহলে এবার আমি এখান থেকে কি বলতে পারবো? টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, যেহেতু আমার অ্যান্সার টি এর রেসপেক্টে আছে। তাহলে ডিভি ডিটি 1/3 কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট বাইরে এলো, ডিএস ডিটি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে এটাই হচ্ছে আমার কাছে, মানে ভালো করে বোঝো। তাহলে এটাই হচ্ছে আমার কাছে অ্যান্সার। তার মানে ডিভি ডিটি যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ডিভি ডিটি ইজ ইকুয়াল টু, তাহলে পেলাম 1/3 আর ডিএস ডিটি। তাহলে 1/3 আর ডিএস ডিটি যদি হয়, তাহলে এখন আর ডিএস ডিটি মানে কি? এই 3টাকে দিয়ে পাশে মাল্টিপ্লাই করো, তাহলে ডেফিনেটলি তুমি পাবে হচ্ছে 3 ডিভি ডিটি ইকুয়াল টু আর ডিএস ডিটি। তাহলে দ্যাট ইজ আমার কাছে অ্যান্সার। তাহলে আর স্কোয়ার ছিল 4/3πr³ আর 4πr², আর স্কোয়ার জায়গায় এই ভ্যালুটা পুট করেছি, 1/3 কনস্ট্যান্ট বাইরে এসছে।
এটা হচ্ছে আমার কাছে দেন ফাইনালি অ্যান্সার বেরিয়ে গেছে। তার মানে ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এস আর ভি যদি হয়, তাহলে আমি ফাইনালি বলতে পারবো যে তার, যেহেতু টাইমের রেসপেক্টে, এটা আরেকটা জিনিস বলে রাখি, কখনো কখনো আর এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, কিন্তু আমার যেহেতু অ্যান্সার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তো টি এর রেসপেক্টে ডেরিভেটিভ আমরা ফাইন করবো। ক্লিয়ার? চলো কোয়েশ্চেন নাম্বার 10-এ যাই। বলো। তাহলে ডেফিনেটলি অ্যান্সার মনে হয় ভুল আছে, একবার চেক করে নাও কত আছে অ্যান্সার। 2 dvdt আর dsdt, না হবে না ওটা। হ্যাঁ হ্যাঁ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো ভালো করে বুঝবে, নেক্সট কোয়েশ্চেন আসি, কি কি বলছে একটুখানি বোঝো। এখানে একটা লগারিদম দিয়েছে, হ্যাঁ। তো দেখো লগ, ভালো করে দেখো, আগে কোয়েশ্চেনটা বলি। লগ ই 10.01 এরম দিয়েছে, এর মান বলছে এত হলো, হয়ে এবার বলছে কি হবে, ভালো করে বুঝবে। 10 লগ ই 10.0 পয়েন্টের মান এত, এবং এখানে আরেকটা জিনিস তোমায় বলে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে, যে লগ ই 10 এটা ইকুয়াল টু 2.303, এটা দেওয়া। তো আমাকে বলেছে এটার ভ্যালু কি হবে, ভালো করে বোঝো আমি এটা কি করতে চাইছি। তাহলে লগ হচ্ছে বেস ই, তাহলে 10.01, এই ভ্যালুটা আমার কাছে বলছে যে এই ভ্যালু এর মান হলো ড্যাশ, তার মানে এই ভ্যালু, এইটার আমাকে ভ্যালু ফাইন করতে হবে, যেখানে আমাকে 10 এর ভ্যালুটা আমাকে ফাইন করতে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো এটা মূলত আমরা এতদিনে ক্যালকুলেটর বেস করে করে এসেছি, ক্যালকুলেটারে পুট করব, করলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে, ক্যালকুলেটারে দিয়ে দেবো, দিলেই অ্যান্সার বেরিয়ে আসবে। কিন্তু এখানটায় আমাকে ক্যালকুলেটর ছাড়াই করতে হবে, এবং তার জন্য ওই পয়েন্টটা ইউজ করতে হবে। এবার ভালো করে বোঝো, তার মানে এখানে এরর আমরা কিভাবে বলবো, বা এখানটা তাহলে আমি এররটা ফাইন করব কি করে, বা বলবো বা কি করে যে এর এররটা ওইটা হবে, বা এর এক্স্যাক্টলি ভ্যালু, কারণ এর এক্স্যাক্টলি কোনো ভ্যালু আমরা ডেফিনেটলি ফাইন করতে পারবো না। তাহলে সেই রেসপেক্টে আমি যদি বলি, তাহলে এইখানটায় লগের যে ফাংশনটা আছে, তাহলে লগের ফাংশনটা অনুযায়ী আমি তাহলে এবার কিভাবে হিসাব করব। দেখো আমার কাছে তাহলে লগ দেওয়া আছে, একটা লগের ফাংশন আছে, লগের ফাংশন দিয়ে আমাকে বলেছে যে এই ফাংশনটা, দেখো আমার কাছে এখানে কোনো আবার ফাংশনও নেই, কোনো ফাংশনও নেই যে ফাংশনের উপর বেস করে, তাহলে দুটো তিনটে ওয়েতে করা যায় এই সামটা। ওই যে বললাম, ফার্স্ট অফ অল আমরা এতদিনে হচ্ছে তোমার কি বলে, ডেরিভেটিভ করে ফাইন করে, এই সরি মানে ক্যালকুলেটর ইউজ করে ফাইন করেছি। আর এখন এখানে তো আর ক্যালকুলেটর ইউজ করে ফাইন করব না, তাহলে এবার আমাকে বলো যে এটা তাহলে কি করতে পারি, ভালো করে খেয়াল করো। বুঝবে কিন্তু ফাংশনটা আমাকে নিজে থেকেই নিয়ে আসতে হবে, এইটাকে ফাংশন হিসাবে কনসিডার করো, ভালো করে বুঝবে। আমার কাছে গিভেন আছে এইটা, আমাকে এখানটায় যেহেতু ডিফারেন্সিয়েট করেই করতে হবে, এক্সামে আসলে তো তুমি বুঝতে পারবে না যে এটা ডিফারেন্সিয়েট করে করতে হবে, কিন্তু এটা বুঝে নাও। এইটা, এই ভ্যালুটা আমার কাছে ইউজ আছে যে 2.302, ঠিক আছে, 303। ভালো করে দেখো, আমি এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা কি আছে দেখো তো, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু, আমি সাপোজ বলে নিলাম লগ ই এক্স, ঠিক আছে। তাহলে আমি আমার এররটা এখানে কি হবে অ্যাকচুয়ালি, তাহলে আমি এফ ড্যাশ এক্স যদি ফাইন করি, ডেফিনেটলি বলবো যে
1/x। ক্লিয়ার? এফ ড্যাশ এক্স বলতে আমরা এটুকু বুঝবো যে এফ ড্যাশ এক্স হচ্ছে লগ এক্সের ডেরিভেটিভ, যেহেতু বেস ই আছে তাহলে এটা 1/x হয়। তাহলে 1/x যদি এটা হয় তাহলে আমার এখানটায় log e10 এর ভ্যালুটা আমার আছে 2.303। তাহলে এখন আমি বলছি যে এররটা বলছি, দেখো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এটা শুরুতেই বলেছি, এটা ইকুয়াল টু আমরা পাবো বাবা কি, যে এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। খুব ভালো কোয়েশ্চেন, ভালো করে বুঝবে। তাহলে এইটুকুটা পেলাম। এবার এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এফ অফ এক্স মানে কি জানো বাবা তুমি? এফ অফ এক্স মানে তুমি ডেফিনেটলি পেয়েছো যে লগ এক্স, যেটা এটা ধরে নিয়েছো, এটা তুমি লেট বলে লেখো, তাহলে ধরে নিয়েছো যে এফ এক্স ইকুয়াল টু এটা। আর লগ E10 বা 10e এর ভ্যালু তুমি, তোমার কাছে আছেই, যে হচ্ছে তোমার 0 তার মানে আমি আরেকটু বলি, তাহলে লগ 10e এটার ভ্যালু তুমি বলতে পারো যে 2.303। ঠিক আছে? তাহলে 10টাই তোমার কাছে এক্স, তাহলে 10টাই যদি তোমার কাছে এক্স হয়, তাহলে আমি এখানে একটু ক্যালকুলেশন করি। ধরো আমার কাছে 10.01 আছে, তাহলে 10.01 মানে আমি বলতে পারবো 10 প্লাস 0.01, তাহলে এটা আমি বলতে পারি। তাহলে এই 0.01টাই আমার কাছে এবার ডেল্টা এক্স হিসাবে কনসিডার হচ্ছে। তাহলে এখন নাও আমি বলতেই পারবো যে এক্স ইকুয়াল টু 10 অ্যান্ড ডেল্টা এক্স ইকুয়াল টু 0.01। তাহলে এফ অফ 10 প্লাস 0.01 ইকুয়াল টু এফ অফ 10 মাইনাস, সরি, প্লাস এফ ড্যাশ 10 আর ডেল্টা এক্স এর ভ্যালু কত পাবো? 0.01। ক্লিয়ার? তাহলে তাই যদি হয়, তাহলে এখন তুমি এফ এক্স কি পেয়েছিলে? এফ অফ এক্স বলতে তাহলে এইটা আমি পেয়েছিলাম, তাহলে এফ অফ, তাহলে এটা কত হবে বাবা? 10.01। তাহলে এফ অফ 10.01 মানে এবার লগ, তাহলে ফাংশন ধরেছিল এফ এক্স ইকুয়াল টু লগ এক্স, তাহলে লগ E10। আর এফ ড্যাশ 10 কত পাবে? এফ ড্যাশ 10 বলতে এফ ড্যাশ 10 তুমি কি পেয়েছো? 1/x। এফ ড্যাশ এর যদি 1/x হয়, এফ ড্যাশ 10 মানে 1/10, 1/10 ইন্টু 0.01, তাহলে এটা আমি পেলাম। তাহলে এটা যদি পাই, তাহলে এবার দেখো আমি এখন আরামসে বলতে পারবো, ভালো করে বুঝবে যেটা বলছি, ভালো করে মন দিয়ে বোঝো। আরামসে এবার কি বলতে পারবে দেখো, যে এফ অফ এক্স তুমি কি ধরেছো? উপরের দিকে তাকাও, এফ অফ এক্স বলতে লগ এক্স ধরেছো, তাহলে লগ এক্স ধরলে লগ 10.01, এটা ই বেস। আর এখানে তোমার কি আছে? লগ 10 এর ভ্যালু তোমার কোয়েশ্চেনের মধ্যেই বলেছে 2.303, প্লাস এটা ক্যালকুলেট করলে তাহলে 10 দিয়ে ডিভাইড করলে পয়েন্টটা আরও এক ঘর সরে আসবে, তার মানে 0.001। তাহলে ডেফিনেটলি দুটো যদি অ্যাড করো তাহলে তুমি পাবে 2.304। তাহলে আমি যদি এবারে অ্যান্সারের দিকে খেয়াল করি, তাহলে অ্যান্সারের মধ্যে আমার দেখো তো 2.304 আছে কিনা? তাহলে 2.304 আছে, তাহলে দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। 2.304 মানে অপশান সি। ভালো করে মাথা ঠান্ডা রেখে আমাকে আগে বলো যে বুঝতে পেরেছো কিনা পুরো টপিকটা। কোন জায়গাটা? আচ্ছা দাঁড়াও, এখানে কি বলেছি? লগ ই, এইটা লিখলাম। এবার আমি করতে চাইছি 10 প্লাস এত, তাহলে আমার ছিল তো, আমি তো এখানে ফর্মুলা লিখিয়েছি যে এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স তো এইটা আছে, তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স মানে তাহলে এক্স ইকুয়াল টু 10, আর 0.01টাকে আমি ডেল্টা কনসিডার করেছি, করে বোথ সাইড পুট করে দিয়েছি সেইভাবে। ডেল্টা এক্সের জায়গায় 0.01 আর এক্সের জায়গায় হচ্ছে 10। তাহলে এবার অ্যাড করার পরে, তাহলে এটা অ্যাড করলাম 10.01 হয়েছে, তারপরে বাদ বাকি মানে এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স, তাহলে এফ অফ 10.01 মানে লগ অফ 10.01, এটার ভ্যালুই আমার দরকার, তাহলে এটার ভ্যালু বাদ বাকিটা ক্যালকুলেট করে বেরিয়েছে। আবার তাকে দেখে বলো কি বোঝনি, বলো তুমি, বলো কি অসুবিধা হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, পড়ো।
কোয়েশ্চেন নাম্বার 11 দেখো কি আছে বাবা। এটা বলছে একটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র আছে, যার হচ্ছে বাহু পরিমাপের ত্রুটি 0.01 সেন্টিমিটার অপেক্ষা কম। যদি ক্ষেত্রফলের পরিমাণের ত্রুটি 2 বর্গ সেমি অপেক্ষা কম হয়, তাহলে সর্বাধিক কত দৈর্ঘ্য বিশিষ্ট বাহু নেওয়া সম্ভব? তাহলে দেখো তো বাবা, আমি এটা কি করব। ডেফিনেটলি আমি বাহুটাকে ধরে নেব এ, ঠিক আছে। তাহলে লেন্থ অফ সাইড ইকুয়াল টু এ, একটু আগে করিয়েছি সেইভাবেই বলবো। লেন্থ অফ সাইড ইকুয়াল টু এ। তাহলে দেখো, এবার আমাকে এখানে বলেই দিয়েছে বাবা যে এরিয়া, যেহেতু ক্ষেত্রফলের ত্রুটি বলেছে, তাহলে এরিয়া ইকুয়াল টু এ স্কোয়ার, যেহেতু বড় ক্ষেত্র। এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, 2a পেলে ডি এ ইকুয়াল, সরি, ডি অফ এ ইকুয়াল টু 2a ডি এ। তাহলে এটা পেলাম ডেল্টা এ, 2a ডেল্টা এ। তাহলে এই ডি এ ডেল্টা এ এর পরিমাপের ত্রুটি কত বলেছে? ডেল্টা এ বলতে 2 বলেছে। এখানে 2, এর লেন্থ ফাইন করতে হবে বলেনি। এটা কত বলেছে বাবা? এটা বলেছে 0.01। তাহলে এ ইকুয়াল টু 1/0.01। তাহলে 1/0.01 বলতেই মানে কি, পয়েন্ট তুললে উপরে 100, দ্যাট ইজ আমার 100 অ্যান্সার। ক্লিয়ার? এবার নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 12। ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, কি বলছে দেখো। কোয়েশ্চেনটাতে দেখো কি বলেছে, আগে বুঝো। বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে পরিবর্তিত হলে, তাহলে সময়ের সাপেক্ষে বলেছে, ঠিক আছে, টাইমের রেসপেক্ট বৃত্তের এরিয়াটা পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তনের হার ব্যাসার্ধের সাথে ব্যস্ত ভেদে হবে, মানে সরি, পরিসীমা পরিসীমা পরিবর্তনের হার বলছে ব্যাসার্ধের সঙ্গে ব্যস্ত ভেদে, পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে সরল ভেদে। এটা কোনো কোশ্চেন নয়, আমরা সলভ করতে পারবো না, মানে আমরা মুখে মুখেই বলবো, তবে আমি একটু ইকুয়েশন লিখে বলছি। তারপরে দেখো পরিসীমা, পরিসীমা বলতে এখানে পরিধিকেই তুমি ইন্ডিকেট করতে পারো। আচ্ছা বাবা, একটা জিনিস তুমি বলো, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি বাড়তে থাকে, হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ যদি বাড়তে থাকে তার পরিধি অটোমেটিক্যালি বাড়বে। আবার ব্যাসার্ধ যদি কমতে থাকে তাহলে পরিধি অটোমেটিক্যালি কমবে। এবার তারপরে বলেছে দেখো যে এর পরিসীমা পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সাথে সম্পর্কযুক্ত নয়, আর একটা কোনোটিই নয়। তাহলে আমি কি বললাম, যদি তোমার কাছে কোনো একটা ফাংশন এমন থাকে, যাই ফাংশন থাকুক না কেন, যেহেতু এটা একটা সার্কেল বা এটা হচ্ছে তোমার একটা বৃত্ত, তাহলে এই বৃত্ত যদি হয়, তাহলে এই বৃত্তটা যে কোনো বৃত্তের ক্ষেত্রে তার যদি টাইমের রেসপেক্টে রেডিয়াস যদি বাড়ে, তাহলে রেডিয়াস ডেফিনেটলি যদি বাড়ে, তাহলে রেডিয়াস বাড়লে তো তার এমনি ক্ষেত্রফল বেড়ে, মানে ক্ষেত্রফলও বাড়বে, আর ওদিকে হচ্ছে তোমার পরিসীমাও বাড়বে। আমি আরও একবার বলি, আমাকে এখানে কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। কোয়েশ্চেনটা আমাকে বলেছে যে কার সাথে কে পরিবর্তিত হয়। তাহলে আমাকে এখানে কোয়েশ্চেনটা বলেই দিয়েছে
যে যদি কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাথে পরিবর্তিত হয় সমান হারে, তাহলে এবার পরিসীমা পরিবর্তন হয় ব্যাসার্ধের সাথে ব্যস্ত অনুপাতই হবে, আর বলেছে সরল অনুপাতে হবে। এবার বোঝো টাইমের রেসপেক্টে সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হয়। তাহলে টাইমের রেসপেক্টে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি টাইমের রেসপেক্টে সমান হারে, তাহলে ডিএক্স বাই ডিটি, তাই না? তাহলে ডিএক্স বাই ডিটি হলে তার মানে তোমার তো কমছে, তাহলে যদি কমে তাহলে এখানটায় সবাই অ্যাকচুয়ালি করে কি যে সরল বেঁধে হয়। কারণ তুমি কি জানো, কারণ ডেফিনেটলি তুমি জানো হচ্ছে কি যে পরিসীমা ব্যাসার্ধের সাথে সরল, তার মানে তুমি যদি বলো একটা হচ্ছে এ ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর পরিধি যদি বলি তাহলে পরিধি ডেফিনেটলি 2 পাই আর হবে। পরিধিটাকে যদি আমি বলি যে পরিধি 2 পাই আর, এবং এটা ইকুয়াল টু পরিধি ইকুয়াল টু সাপোজ আমি আর বললাম, তাহলে আর যদি পরিধি হয় তাহলে আর এর মান বাড়লে পরিধিও বাড়বে, তাহলে এটা সরল বেঁধে। কিন্তু দেখো টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে ওটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু তাহলে আর সরল অনুপাতে হবে না, তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতে হবে। খুব ভালো করে বুঝবে, কারণ এটা সহজ প্রশ্ন হলেও ভুল করে। তাহলে অপশান এ ইজ কারেক্ট। আশা করি বুঝেছো, কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন করো। এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 13। ভালো করে বুঝবে, 13টা পরীক্ষায় আসে, অনেকবার এসেছে আগেও। 13, দেখো বায়ুপূর্ণ একটা গোলাকৃতি বেলুন, তার থেকে বায়ু বার করে দিয়ে ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 1.8 সেমি হ্রাস পায়। যখন ব্যাসার্ধ 10 সেমি তখন কি হারে বেলুন থেকে বায়ু বেরোবে? খুব ভালো কোয়েশ্চেন, ভালো করে বুঝবে। তাহলে কি বলছে, একটা বেলুনে হচ্ছে তোমার কাছে বায়ু আছে, সেই বায়ুটা বের করে দেওয়া হচ্ছে, তাহলে বায়ুটা যদি বের করে দেওয়া হয় তাহলে ভলিউম ডেফিনেটলি কমবে। নাকি বুঝতে অসুবিধা হলো? আরেকবার বলছি, ভালো করে বোঝো। কোনো একটা বেলুন আছে, সেই বেলুনের হচ্ছে মধ্যে বায়ুটা বের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে কোনো একটা বেলুন, তার মধ্যে বায়ুটা কন্টিনিউয়াসলি বার করা হচ্ছে, এবং সেই বায়ুটা কি হারে বেরোচ্ছে দেখো, বায়ুটা তোমার হচ্ছে বেলুনের মধ্যে থেকে বেরোচ্ছে কি হারে না, একটা বায়ুপূর্ণ পুরো গোলাকৃতি বেলুন থেকে বায়ু বার হচ্ছে, সেটার ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে, ব্যাসার্ধ বলেছে, প্রতি সেকেন্ডে হ্রাস পাচ্ছে হচ্ছে তোমার 1/8 সেমি। তাহলে চলো আমরা এবার বলি, তাহলে আমি ব্যাসার্ধটাকে আর ধরে নিই, ঠিক আছে? তাহলে লেট রেডিয়াস, এত কিছু লিখবে না, শর্ট প্রশ্ন, রেডিয়াস ইকুয়াল টু আর। তাহলে বেলুন নিশ্চয়ই একটা গোলক, তাহলে বেলুন যদি গোলক হয় বাবা, তাহলে তার ব্যাসার্ধ বলছে যখন ব্যাসার্ধ 10 সেমি তখন কি হারে বেলুন থেকে বায়ু বের হবে, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমি আয়তন যদি বলি, তাহলে আয়তন তুমি কি বলবে, 4/3 পাই আর কি, তাহলে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কি। ক্লিয়ার? তাহলে এখন টাইমের রেসপেক্ট যদি ডেরিভেটিভ করি, তাহলে ডিভি ডিটি 4/3 ইন পাই কনস্ট্যান্ট বাইরে বেরোলো ইন্টু 3r² dr dt হবে। এবার দেখো, যেহেতু প্রতি সেকেন্ডে বলেছে 1/8 সেমি হ্রাস পায়, তার মানে dr dt এর ভ্যালু কত বাবা, dr dt এর ভ্যালু ডেফিনেটলি বলবে 1/8। তাহলে নাও, কারণ বেলুনের ব্যাসার্ধ হ্রাসের পরিমাণ মানে টাইমের রেসপেক্টে হ্রাস, dr dt এটা ইকুয়াল টু 1/8 কোশ্চেনেই বলে দিয়েছে। আর বলেছে দেখো
যে ব্যাসার্ধ যখন 10 হয় তখন বেলুনের বায়ু কতটা বেরোবে, তাহলে ডিভিডিটিটাই ফাইন করতে হবে। দেয়ারফোর ডিভিডিটি ইকুয়াল টু 4/3, তাহলে 3 তুমি ক্যান্সেল আউট করো, তাহলে 4 ইন্টু পাই, আর আর এর ভ্যালু কত, আর বলেছে যখন আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে আর এর ভ্যালু 10, তাহলে পাই এখানে 10 স্কোয়ার মানে 100 ইন্টু, এবার দেখো বাবা এখানে ডিআর ডিটি কত 1/8, তাহলে 1/8 পুট করো, তাহলে 4 2 8, তাহলে পাই ইন্টু 100 ডিভাইডেড বাই 2, তাহলে 50, তাহলে 50 পাই ঘনসেমি হবে আমার অ্যান্সার। বলো তো বাবা কি বোঝনি? সেম ভাবে 14টা পড়ো, কি বলছে দেখো তো আগে কোশ্চেন নাম্বার 14। একটি একক ঘনকের আয়তন বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে গামা এবং প্রতি তলের ক্ষেত্রফল বৃদ্ধি, বলেছে যে প্রতি তলের ক্ষেত্রফল বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে বিটা, এই হচ্ছে কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে দেখো তো বাবা আমি এখানে যদি ক্যালকুলেট করি তাহলে কি পাবো, আগে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নাও, তাহলে সাইড অফ আ কিউব তুমি বলতে পারো এ। ক্লিয়ার? তাহলে এ যদি কিউব, এ যদি হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে আয়তন কি হয় বাবা, এ কিউব হয়। ক্লিয়ার? এবার এক একটা তল তো এক একটা স্কোয়ার হবে, কারণ তুমি ঘনক যদি এখন ড্র করতে বসো তাহলে ঘনক হচ্ছে সেই ছোটবেলার মতো একটা বাক্স নাও, তাহলে বাক্স ঘনক আকৃতি বাক্স নিলে এক একটা তল হচ্ছে তোমার বর্গক্ষেত্র হচ্ছে, তাহলে আমি যদি এস বলি তাহলে এস ইকুয়াল টু তাহলে এ স্কোয়ার হবে, তাই না বাবা? তাহলে এ স্কোয়ার হলো। ক্লিয়ার? টাইমের রেসপেক্টে, কারণ আমি যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, বা এখানে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে বলেছে, তার মানে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করব, ডেফিনেটলি এখানে টেম্পারেচারের রেসপেক্টে করব। সাপোজ আমি টি হিসাবে ডিনোট যদি করি তাহলে ডিভি ডিটি ইকুয়াল টু তুমি কত পাবে, 3 এ স্কোয়ার পেলে, ডিভি ডিটি ইকুয়াল টু, তাহলে এখান থেকে ডিএস ডিটি, আচ্ছা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ তার মানে এটা ডিএ বাই ডিটি হবে। আচ্ছা এখানে দেখো তো বাবা কি হচ্ছে, 2 এ ডিএ ডিটি, তাই না? তাহলে ডিএ ডিটির ভ্যালু আমি যদি এইখান থেকে ডিএ ডিটির ভ্যালু বসাই তাহলে 1/3 এ স্কোয়ার ডিভি ডিটি ইকুয়াল টু ডিএ ডিটি। ক্লিয়ার? তাহলে ডিএ ডিটির ভ্যালুটা নিয়ে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু 2 এ, আর ডিএ ডিটির ভ্যালু 1/3 এ স্কোয়ার, 1/3 এ স্কোয়ার, আর ডেফিনেটলি পাবো হচ্ছে ডিএ 1/3 স্কোয়ার ডিভিডিটি, এটা পেলাম। এবার ভালো করে বোঝো, এবার কি বলেছে বাবা, এবার বলেছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে গামা, কার, আয়তন, তাহলে এই আয়তনটা কি হবে, গামা হবে, তাহলে গামা যদি হয়, আর এবার বলছে দেখো যে যেহেতু ভালো করে বুঝবে, যেহেতু ডিএসডিটিটা কি হবে, ডিএসডিটিটা আমাকে কি বলেছে, বিটা হবে, তাহলে ডিএসডিটি যদি বিটা হয় তাহলে এ ক্যান্সেল আউট করব, 2/3 এ, আর ডিভিডিটি যেহেতু এখানটায় বলেছে তাহলে আমাকে গামা, এবার 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা, এটা আমি পেলাম। এবার তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে স্যার এটা কোথায় গেল, দেখো এটা প্রতি ডিগ্রি, তার মানে প্রতি ডিগ্রি মানে এ ইকুয়াল টু, তাহলে আমি ওয়ান রেসপেক্টে ভেবেছি, তার মানে প্রতি ডিগ্রিতে, তাহলে আমি ওয়ান রেসপেক্ট যদি ভাবি প্রতি ডিগ্রিতে আমার সেন্টিগ্রেড বাড়ছে 1 করে,
তার মানে কি, তার মানে তুমি যদি দেখো, এটা এটা আমি শর্ট ট্রিকের জন্য বলছি, কিন্তু অন্যভাবে কিন্তু ভাবলে আবার অ্যান্সার, মানে কোয়েশ্চেন অন্যভাবে চেঞ্জ হবে। তাহলে আমি এখানটায় ডেফিনেটলি বলতে পারবো, তাহলে প্রতি ডিগ্রি বলছে মানে এ ইকুয়াল টু আমি শেষে 1 কনসিডার করে নিয়েছি। আর যেহেতু প্রতি ডিগ্রিতে বাড়ছে, তাহলে 1 কনসিডার করেছি। আর এমনি ইন জেনারেলি কিন্তু তোমাকে বড় মেথডে করতে গেলে একটু অন্যভাবে করতে হবে, ঠিক আছে? শর্ট ট্রিকের মেথডে তাহলে 3 বিটা ইকুয়াল টু 2, আমি এটাকে শেষে 1 কনসিডার করেছি। এ থাকবেও না অ্যান্সারে। তার মানে আমি এখন পাবো কত নম্বর অপশন? 2 গামা ইকুয়াল টু 3 বিটা। দেখো কোয়েশ্চেন নাম্বার, অপশন নাম্বার এ ইজ কারেক্ট। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 15। কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 15 বলছে একটি বর্গক্ষেত্র আছে যার বাহু পরিমাপের ত্রুটির পরিমাণ 0.01, এটা আমরা জানি। এবার বলছে যদি ক্ষেত্রফলের পরিমাপের ত্রুটি বলেছে ওটা, তাহলে এখন কত দৈর্ঘ্য বিশিষ্ট বাহু নেওয়া সম্ভব? তার মানে বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। বলো, একটু আগে এরকম সাম করেছি, তাহলে চলো এই সামটা মানে পুরোই মনে হয় সেম, একটু আগেই করেছি। কোয়েশ্চেন নাম্বার কত যেন ছিল? কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 আর কোয়েশ্চেন নাম্বার 15 সেম, তাহলে ওটা স্কিপ করো, করে কোয়েশ্চেন নাম্বার 16-এ এসো। সেম কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে। 16 কি বলছে দেখো, একটি সার্কেল আছে, একটি গোলক আছে, স্ফিয়ার আছে, সরি, একটা স্ফিয়ার আছে যার ব্যাসার্ধের পরিমাপ হলো 20 সেন্টিমিটার। তার মানে আর ইকুয়াল টু বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধের পরিমাপের বৃহত্তম ত্রুটির মান 0.05। তাহলে এবার বলছে যে এর যে বক্রতল বা বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল, তার ত্রুটি আমার কত হবে? তাহলে আমরা চলো কোয়েশ্চেন নাম্বার 16 বলি। তাহলে আর ধরে নিলাম ব্যাসার্ধ, সেটা ইকুয়াল টু কত বলেছে বাবা? ডেফিনেটলি 20 সেন্টিমিটার হয়েছে। ক্লিয়ার? তাহলে 20 সেন্টিমিটার। এবার ব্যাসার্ধের যে পরিমাপের ত্রুটি, সেটা আমাকে বলেছে 0.05। তাহলে তুমি এখন বলতে পারবে যে ডেল্টা আর ইকুয়াল টু 0.05, একদম ইজি। তাহলে এটা আমি বলে নিলাম। এবার দেখো বাবা, তাই যদি হয় তাহলে এবার বক্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা ফাইন করব। তাহলে তার ত্রুটি আমাকে ফাইন করতে বলেছে। তাহলে তার ত্রুটি মানে কি? এস ইকুয়াল টু তুমি বলতে পারো যে স্যার এটা 4πr²। তাহলে এখন ডিএস, দেখো ডিএস ডিআর, তাহলে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ ফাইন করব। 4π কনস্ট্যান্ট, তাহলে ইন্টু 2r হবে। তাহলে ডিএস ইকুয়াল টু 8πr dr। তাহলে এটা ডেল্টা এস ইকুয়াল টু 8πr ডেল্টা আর। এবার দেখো ভালো করে বুঝবে, আমাকে ডেল্টা এস ফাইন করতে বলেছে, পার্সেন্টেজ এরর বলেনি। তাহলে এখানটা আমাকে শুধু ডেল্টা এস ফাইন করতে হবে। তাহলে ডেল্টা এস ইকুয়াল টু 8π, আর এর ভ্যালু কত বাবা? আর এর ভ্যালু 20, আর ডেল্টা আর কত? 0.05। পয়েন্ট তোলো নিচে, 100 হলো, 25 যা 5 যা ক্যান্সেল আউট। তাহলে 8π ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোয়েশ্চেন নাম্বার 17-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 17 আবারও পড়ো, কি বলছে দেখো। বলছে একটি ঘনকের আয়তনের পরিমাপে আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, আপেক্ষিক ত্রুটির আগে বাংলাটা বলে নিই। আপেক্ষিক ত্রুটি মানে বুঝতে হবে এটা হচ্ছে রিলেটিভ, এটা হচ্ছে রিলেটিভ এরর, যেটা বলেছি তাকে বাংলায় বলে আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে? তার মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা মানে সেকেন্ড ত্রুটিটা, সেকেন্ড এররটা। তাহলে আপেক্ষিক ত্রুটির মান তার বাহুর পরিমাপের আপেক্ষিক ত্রুটির প্রায় কত গুণ বলেছে। ক্লিয়ার? তাহলে আমি আগে করি, করলে দেখবে অ্যান্সারটা পুরো ক্লিয়ার হবে। তাহলে একটা ঘন, তাহলে আগে তুমি সাইড ধরে নাও। সাইড ইকুয়াল টু কি বাবা? এ তো, তাহলে সাইড এ। তাহলে সাইড যদি এ হয়,
তাহলে ভালো করে এবার কোয়েশ্চেনটা পড়ো। কি বলেছে বাবা? যে ঘনকের, ভালো করে বুঝবে, ঘনকের আয়তনের পরিমাপের আপেক্ষিক ত্রুটি। তাহলে আয়তন মানে ভি, ভি ইকুয়াল টু কী হবে বাবা? ডেফিনেটলি এ কিউব। তাহলে এর রেসপেক্টে তুমি ফার্স্ট ডেরিভেটিভ করো, ডিভি ডিএ ইকুয়াল টু 3a স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার ডেল ভি ইকুয়াল টু 3a স্কোয়ার ডেল এ। এবার কি হবে দেখো, ভালো করে বুঝবে। আমাকে কি বলেছে আগে বলি তোমায়। এখানে বলেছে ডি, তার মানে কি আপেক্ষিক ত্রুটি। আমি বলেছিলাম ওয়াই এর যদি আপেক্ষিক ত্রুটি বলে ডেল ওয়াই বাই ওয়াই হবে। এটাই হচ্ছে রিলেটিভ এরর বলেছিলাম, রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এরর যদি হয়, তাহলে ভি এর রিলেটিভ এরর ডেল ভি বাই ভি, ভি দিয়ে ডিভাইড করেছি, তাহলে এখানেও তুমি ভি দিয়ে ডিভাইড করো। ভি এর ভ্যালু যেহেতু এ কিউব, তাহলে এ কিউব দিয়ে ডিভাইড করো। তাহলে এ কিউব দিয়ে আমি ডিভাইড করলাম। তাহলে এ কিউব দিয়ে ডিভাইড করলে এটা এটা ক্যান্সেল আউট হলো। তাহলে ডেল ভি বাই ভি ইকুয়াল টু 3 ডেল এ বাই এ। তাহলে ডেল ভি বাই ভি মানে আয়তনের ত্রুটি বা এরর, ভলিউমের এরর। ডেল এ বাই এ বলতে বাহুর পরিমাপের ত্রুটি। তার কত গুণ হচ্ছে বাবা? 3 গুণ হচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার 3 টাইমস বা 3 গুণ। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 18-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, একটি বেলুন যার ব্যাসার্ধ, বেলুন মানে স্ফিয়ার, যার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ মাপতে গিয়ে 0.01 সেমি ত্রুটি হয়েছে। নর্মাল ত্রুটি, নট অ্যাবসলিউট ত্রুটি কিন্তু, হ্যাঁ। এই বেলুনের আয়তন নির্ণয় করতে গিয়ে কত ত্রুটি হবে? একদম তুমি পেরে যাবে এটা। তাহলে আমি কি লিখবো? বেলুনের ব্যাসার্ধ আর, তাহলে আর ইকুয়াল টু কত হয়েছে বাবা? 7 সেন্টিমিটার। এবার দেখো বাবা, এখানে কি বলেছে? যে ব্যাসার্ধ মাপতে গিয়ে ত্রুটি। তাহলে ব্যাসার্ধ মাপতে গিয়ে ত্রুটি মানে ডেল আর। তাহলে ডেল আর তুমি কত পাবে? ব্যাসার্ধ মাপতে গিয়ে ত্রুটি মানে ডেল আর, সেই ত্রুটি হয়েছে 0.01 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার। এবার আয়তন মাপতে গিয়ে ত্রুটি, তার মানে ভি ইকুয়াল টু, আয়তন মানে 4/3 পাই আর কিউব হবে। তাহলে ডিভি ডিআর ফাইন করব, ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 3 আর স্কোয়ার। তাহলে ডেল ভি ইকুয়াল টু ডিআরটা ওখানে মাল্টিপ্লাই করো, 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল আর। তাহলে 4 পাই বলতে এখানে পায়ের ভ্যালু পুট করতে হবে 22/7, আর এর ভ্যালু 7 স্কোয়ার, আর ডেল আর বলতে 0.01। তাহলে 7 7 ক্যান্সেল আউট করো, এটাকে করলে বাই 100 হবে। তাহলে 7 2 যা 14, সরি 7 4 যা আছে 28 and 22 মাল্টিপ্লাই করে নাও। 616, নিচে 100 আছে মানে 6.16 হবে, 6.16 সেমি কিউব হলো। দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। দেখছো, ভেরি ইজি, চ্যাপ্টারটা ইজি, খুব ভালো করে বুঝো। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 আবারও ভালো করে পড়ো। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, কোনো একটা জলধার, মানে যেখানে জল আছে, জল ধারণ করে আছে এমন একটা জায়গা, সেই জলধারে তলদেশে 3 ফুট বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে। ক্লিয়ার? তাহলে সেখানটায় 3 ফুট বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, তলদেশ বা তলারটা। যদি জলধারের উচ্চতা প্রতি মিনিটে 1 ফুট বৃদ্ধি পায়, তবে তাতে কি হারে জল ঢালা হয়েছে? কি হারে জল ঢালা হয়েছে? তার মানে কি বাবা? তার মানে ডেফিনেটলি এর ভলিউমের রেসপেক্টে করব। তাহলে একটা জলধার
যার তলদেশ একটা বর্গক্ষেত্র বলেছে, সেই বর্গক্ষেত্র যদি হয়, একটা জলধারের তলদেশ যদি একটা বর্গক্ষেত্র হয়, সেই বর্গক্ষেত্রের মধ্যে কোশ্চেন হলো কি ধারে, মানে সরি কি হারে হচ্ছে আমার এখানটায় জলতল বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? তাহলে ভালো করে প্রশ্নটা পড়ি। তাহলে একটা জলধার আছে, যে জলধারের তলদেশ হচ্ছে এটা, তাহলে প্রতি মিনিটে উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে, তার মানে টাইমের রেসপেক্টে ডিএইচ ডিটি। তাহলে আমার ওই জলধারটার তলদেশটা আমার বর্গক্ষেত্র, তার মানে তলদেশটা যদি বর্গক্ষেত্র হয়, উচ্চতা কি আমরা জানি না, ঠিক আছে না? তাহলে আয়তন আমরা বার করবো। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নাও, তাহলে 60 ইকুয়াল টু এ, সাপোজ আমি এ ধরলাম। আর হাইটটা, জলদেশের হাইট কত? হাইট ডেফিনেটলি এইচ হবে, এইচ ধরলাম। তাহলে ভলিউম কত? যেহেতু তলদেশটা বর্গক্ষেত্র, তাহলে এ স্কোয়ার, আর হাইট মানে এইচ, তাহলে এ স্কোয়ার এইচ হলো। তাহলে দেখো এ কিন্তু ফিক্সড, এর কোনো চেঞ্জ হবে না। এবার তাহলে আমার এখানটায় বলেছে, দেখো ভালো করে বুঝবে, যে জলধারের তলে যে 3 ফুট বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আছে, তার মানে এর ভ্যালু কত? তাহলে গিভেন আছে এ ইকুয়াল টু 3 ফিট। 3 ফিট আছে, 3 ফিট হচ্ছে তোমার, সরি 3 ফিট হচ্ছে তোমার কাছে এটা, এ হচ্ছে 3 ফিট, মানে এর এ বলছে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বলেছে 3 ফিট। এবার ভালো করে বুঝবে, এখানে আমি যদি এবার একটা ক্যালকুলেট করি, তার মানে উচ্চতাটা টাইমের রেসপেক্টে তাহলে 1 ফুট করে বৃদ্ধি পায়। তার মানে আমি যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ডিভি ডিটি ইকুয়াল টু এ স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে ডিএইচ ডিটি হবে, টাইমের রেসপেক্টে বেড়ে যাচ্ছে। তাহলে তাই যদি হয়, তবে বলছে যে দেখো যে তবে হচ্ছে তার জল কি হারে ঢালা হয়েছিল। তাহলে এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে জল কি হারে ধারা হয়েছিল, তাহলে জল যদি কি হারে ধারা হয় আমাকে ফাইন করতে পারে, তার মানে ভলিউমের টাইম রেসপেক্টে করব। তার মানে কি হারে বলেছে জল ঢালা হয়েছে, জল ঢালা হয়েছে মানে কতটা জল ঢালা হয়েছে মানে ভলিউম। তাহলে এ তোমার কাছে জানা, এর ভ্যালু 3, তাহলে 3 স্কোয়ার। আর ডিএইচ ডিটি তার মানে উচ্চতা টাইমের রেসপেক্টে চেঞ্জ কত, 1 বলেছে, 1 ফুট বৃদ্ধি পায় বলেছে, তাহলে এটা 1, তাহলে 3 স্কোয়ার মানে 9। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 9 ঘনফুট পার মিনিট। আমি সব একদম শর্ট ট্রিক অ্যাপ্লাই করছি, সব কিন্তু শর্ট ট্রিক দিয়ে বলছি। কোনো বড় অঙ্ক দেখো, এগুলো সব 5 মার্কসের করে কোয়েশ্চেন আসতো আগে, এগুলো দেখো কোনো বড় ভাবে আমি বলছি না, সুন্দর করে বোঝো, বুঝলে দেখবে খুব করতে পারবে এবং ভালোও লাগবে। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 20-তে। 20 কোয়েশ্চেনটা কি বলছে দেখো, প্রতি মিনিটে 3 ঘনফুট হারে বালি ফেলে ভূমি সমতলে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আমাকে তৈরি করা হয়েছে। লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়েছে, বালি ফেলে ফেলে শঙ্কুটা তৈরি করা হয়েছে, যার উচ্চতা ভূমির ব্যাসার্ধের অর্ধেক। ভালো করে বোঝো, ভূমির ব্যাসার্ধের অর্ধেক। ক্লিয়ার? ভূমির ব্যাসার্ধ যখন 4 ফুট, তখন কি হারে তার উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে এইটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে আমি আগে তোমাকে বুঝিয়ে বলি। তাহলে বালি ফেলে 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 একটা আকার এমন তৈরি করা হয়েছে, যেটা একটা শঙ্কু হচ্ছে। ক্লিয়ার? তাহলে একটা যদি শঙ্কু হয়, তাহলে সেটা ডেফিনেটলি দেখতে কেমন হবে দেখি। তাহলে এটা একটা শঙ্কু, তাহলে এটা যদি একটা শঙ্কু হয়,
তাহলে দেখো এটা যদি যদি একটা শঙ্কু হয় তাহলে ডেফিনেটলি তুমি কি বলতে পারবে বাবা, যে এর একটা হাইট আছে। তাহলে হাইটটা কোনটা? তাহলে এটা একটা হাইট হলো শঙ্কু। তাহলে এটা যদি একটা হাইট হয় তাহলে এটা হচ্ছে রেডিয়াস। তাহলে এর চেঞ্জেসটা কিরকম আছে তোমাকে বলেছে, ভালো করে এবার খেয়াল করো কি কি বলতে চেয়েছি। তাহলে এই হাইটটাকে আমি এইচ ধরছি সাপোজ, আর রেডিয়াসটা হচ্ছে আর। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, কোয়েশ্চেনটা পড়ো। তাহলে 3 ঘনফুট হারে বালি মিনিটে 3 ঘনফুট হারে, তার মানে ভলিউমের চেঞ্জটা বলেছে, তার মানে ডিভিডিটি বলে দিয়েছে। তাহলে ডিভিডিটি 3 বলেছে। ক্লিয়ার? সমতলে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়েছে যার উচ্চতা ভূমির ব্যাসার্ধের অর্ধেক। তাহলে উচ্চতাটা হচ্ছে ভূমির যে ব্যাসার্ধ তার অর্ধেক। তাহলে ব্যাসার্ধ বা রেডিয়াস কত বাবা? রেডিয়াস ইকুয়াল টু আর। তাহলে হাইটটা কত? হাইট বলছে এইচ ইকুয়াল টু, ডেফিনেটলি এইচটা যদি হাইট হয়, হাইটটা হবে আর বাই টু, ভূমির ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এটা হচ্ছে আর বাই টু। তাহলে ভূমির ব্যাসার্ধের অর্ধেক, উচ্চতা ভূমির ব্যাসার্ধের অর্ধেক। ক্লিয়ার? এবার বলছে দেখো বাবা, ভূমির ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে উচ্চতার কি পরিবর্তন হবে? এই হচ্ছে আমার কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে তাই যদি হয় তো আমি এখানে তাহলে ভলিউম কি লিখবো? তাহলে ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ যদি হয় তাহলে এখন ডেফিনেটলি আমি আমি হচ্ছে আর এর আর আর ইকুয়াল টু, দেখো বাবা যেহেতু আর ইকুয়াল টু আমি ফাইন করি, তাহলে আর ইকুয়াল টু আমি ফাইন করতে পারছি। আর ইকুয়াল টু কত হবে বাবা? আর ইকুয়াল টু 2h হবে। ক্লিয়ার? আর ইকুয়াল টু 2h। তাহলে এবার দেখো ভালো করে বুঝবে। তাহলে আমার বলেছে যে বলেছে টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে আমাকে বার করতে কি বলেছে? বার করতে বলেছে যে কি হারে উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে উচ্চতাটা বার করতে বলেছে। তাহলে উচ্চতাটা যদি বার করতে বলে, ডেফিনেটলি দেখো এবার তুমি এখানে ভালো করে বুঝবে, যেহেতু আর ইকুয়াল টু কত বলেছে, তাহলে আর ইকুয়াল টু ভূমির ব্যাসার্ধ যখন 4, তাহলে আর যখন 4 তাহলে এইচ তখন কত? আর এর ভ্যালু যদি 4 পুট করো 2h, তাহলে 2 2 যা 4, তাহলে এইচ ইকুয়াল টু 2 আমি পেয়ে রেখে দিলাম। তাহলে এখানটায় দেখো চেঞ্জ করে নিই। তাহলে 1/3 পাই আর যেটা আছে, তাহলে আর এর ভ্যালু 2h, তাহলে 2h তার স্কোয়ার এইচ হবে। তাহলে 1/3 পাই 2 স্কোয়ার 4, এইচ এর কিউব হবে। তাহলে 4 3 পাই এইচ এর কিউব হলো। তাহলে এবার দেখো, তাহলে আমি এবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব। ডিভি ডিটি ইকুয়াল টু 4/3 পাই কনস্ট্যান্ট বাইরে 3h ডিএইচ ডিটি। এটা হলো। এবার দেখো টাইমের রেসপেক্টে ভলিউমটা কত? প্রতি মিনিটে 3 ঘনফুট। তাহলে এটা 3 হবে, এখানে 3 3 ক্যান্সেল আউট। তাহলে এটা 4 পাই হলো। এইচ এর ভ্যালু কত বাবা? 2। তাহলে এইচ এর ভ্যালু 2 পুট করলাম। তাহলে ডিএইচ ডিটি হলো। তাহলে এখন আমাকে বলেছে উচ্চতা কি হারে বৃদ্ধি পায়, তার মানে ডিএইচ ডিটি ফাইন করতে হবে। দেয়ারফর 3/8 পাই এটা ইকুয়াল টু ডিএইচ ডিটি। তাহলে 3/8 পাই, তাহলে এটা ইকুয়াল টু ডিএইচ ডিটি হলো। এবার দেখো আর এর ভ্যালু যখন 2, তাহলে সেই রেসপেক্টে আমি বললাম যে এটা, তাহলে আর এর ভ্যালু আমাকে 2 বলেছে। তাহলে আর এর আর এর ভ্যালু আর এর ভ্যালু অ্যাকচুয়ালি 4 যদি হয়, তাহলে আমাকে আর এর ভ্যালু 4 যদি হয় তখন এইচ এর ভ্যালু 2 হচ্ছে। তাহলে এইচ এর ভ্যালু রেসপেক্টে ফাইন করছি। তাহলে ভালো করে কোয়েশ্চেনটা পড়ো আবারও। তাহলে এখানটায় আমাকে বলছে আর যখন 2 তখন এইচটা ফাইন করতে বলেছে, তাই না? তাহলে এইচটা কি হারে বৃদ্ধি পায়? তাহলে এইচটা কি হারে বৃদ্ধি পায় যদি হয়, তাহলে এখানটায় আর যে ভালো করে বুঝবে, আর এর ভ্যালু কিন্তু আবার ডবল। তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার কত? 3/16 হবে, একটা ডবল হয়ে যাবে।
16 পাই। আবার ভালো করে প্রশ্নটা প্রথম থেকে করি। রেডিয়াস দেখো আর, তাহলে এবার বলছে যে উচ্চতা ভূমির ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এইচ হাইট, এটা r/2, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমার কাছে ভলিউম, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ যদি হয়, তাহলে এইচ, এবারে এখানে আর এর ভ্যালু আমি 2h পুট করেছি, তাহলে 2h পুট করলে হচ্ছে 2h এর স্কোয়ার আর এর ভ্যালু, তাহলে এইচ এর কিউব হলো, আর একটা 4 এলো, তাহলে 4/3 পাই, তাহলে এইচ এর কিউব হয়েছে। তাহলে যখন আমি ডেরিভেটিভ করছি 3, একটা জিনিস মিস হয়েছে বাবা, 3h স্কোয়ার, তাহলে 3 ক্যান্সেল আউট, তাহলে এইচ স্কোয়ার যদি হয়, তাহলে এবার 4h স্কোয়ার মানে এখানে দ্যাট ইজ 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার যদি হয়, তাহলে 2 স্কোয়ার মানে 16 পাই হচ্ছে ডিএইচ ডিটি। এবার যদি আর এর বলে তাহলে তাহলে আরেকটা 2 মাল্টিপ্লাই হবে, তার মানে 16 টু 32 পাই হচ্ছে ডিআর ডিটি হচ্ছে 13 পাই। তাহলে আমার কোয়েশ্চেন বলেছে কি, কোয়েশ্চেন বলেছে হচ্ছে এইচ কি হারে বৃদ্ধি পায়, তাহলে ডিএইচ ডিটি চেয়েছে, তাহলে আমার কাছে 3/16 পাই অ্যান্সার। আর যদি বলে হচ্ছে ডিআর ডিটি, তাহলে একটা 2 মাল্টিপ্লাই হবে, শুধু এটার জায়গায় 2 মাল্টিপ্লাই হবে, 16 টু 32, তাহলে শুধুমাত্র আমাকে ডিএইচ ডিটি বলেছে, তাহলে এটা আমি প্রথমে ফার্স্টে ভাবছিলাম রেডিয়াসের চেঞ্জ বলেছে, রেডিয়াসের চেঞ্জ নয়, এইচ এর চেঞ্জ বলেছে, তাহলে 3/16 পাই। আর যদি ডিআর ডিটি বলে তাহলে 3/32 পাই, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এবার চলে এসো 21 দেখো, আবারও পড়ো কি বলেছে, এক এক করে মাথায় সাজাও। 21 দেখো আমাকে কি বলতে চেয়েছে। 21 যদি আমি এখন করি, তাহলে 21 বলছে একটি বাড়ি থেকে 30 ফিট দূরে ভূমিতে একটি বাতি জ্বলছে। ভালো করে বুঝবে, একটি বাড়ি থেকে 30 ফুট দূরে, তার মানে কি এখানটায় একটা বাড়ি আছে, বাড়ি থেকে 30 ফুট দূরে একটা হচ্ছে তোমার বাতি জ্বলছে, মানে ল্যাম্পপোস্ট বলতে পারো। হ্যাঁ, তাহলে 30 ফুট দূরে একটি বাতি জ্বলছিল। 6 ফুট লম্বা একটি ব্যক্তি বাতির কাছ থেকে প্রতি সেকেন্ডে 5 ফিট বেগে বাড়ির দিকে হাঁটতে থাকে। ক্লিয়ার? এবার বলছে যে বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফিট, তখন কি হারে দেওয়ালে তার ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে। খুব ভালো একটা মন দিয়ে বুঝবে। তাহলে একটা বাড়ি, তাহলে বাড়ি থেকে হচ্ছে তোমার কাছে বলেছে 6 ফিট দূরে, তাহলে 6 ফিট হচ্ছে বাড়ি থেকে, সরি 30 ফুট দূরে ভূমিতে একটা বাতি জ্বলছে, আর 6 ফিট লম্বা একটা লোক বাতির কাছ থেকে 5 ফুট হারে দূরে যাচ্ছে। তাহলে এখানেও দুটো কোয়েশ্চেন হয়। আমি আগে একটা ডায়াগ্রাম ড্র করি, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা এটা কিন্তু এক্সামে এসছে, সম্ভবত 2015 সালে এসছিল, আমার মনে নেই অতটা, কিন্তু এটাও এক্সামে আসে, যদিও লম্বা মেথড দিয়ে আসে, আমি শর্ট ট্রিক অ্যাপ্লাই করে বলছি। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে একটা বাড়ি আছে, ধরো এই হচ্ছে তোমার একটা বাড়ি, ঠিক আছে, এই বাড়ি থেকে 30 ফুট দূরে একটা লোক, প্রথমে 30 ফুট দূরে একটা ল্যাম্প আছে, ঠিক আছে, মানে লাইট জ্বলছে এইখানে। এবার একটা লোক এই ল্যাম্পের দিক দিয়ে, মানে যে বাতিটা জ্বলছে সেই দিক দিয়ে হেঁটে এই বাড়ির দিকে আসছে। সাপোজ লোকটা এখন বর্তমান দাঁড়িয়ে এই পজিশন। এবার আমি ডায়াগ্রামে যা যা করেছি সেগুলো একটু বলি। তাহলে প্রথমে এটা হচ্ছে এক্স, ডায়াগ্রাম না ড্র করলে বুঝতে পারবে না, তবে এক্সাম হলে ডায়াগ্রাম না ড্র করলেও হবে। হ্যাঁ, এটা ওয়াই। ক্লিয়ার? এই এসটার এখানে বাতিটা জ্বলছে, তাহলে এখানে একটা ম্যান আছে, এম এন বলছি, সরি, এইখানে হচ্ছে মানুষটা আছে এম এন, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ও। আচ্ছা, এবার ভালো করে বুঝবে,
আবারও কোয়েশ্চেনটা পড়ি, কি বলছে, বাড়ি থেকে 30 ফিট দূরে ভূমিতে, ভূমিতে বলতে মাটিতে কিন্তু, ঠিক আছে, অ্যাকচুয়ালি দূর থেকে দেখাচ্ছে বলে মনে হচ্ছে মাটির উপরেই ল্যাম্প জ্বলছে, কিন্তু এটা ল্যাম্পপোস্ট। তাহলে এই ভূমিতে বলছে একটা বাতি জ্বলছিল, 6 ফিট লম্বা একটি লোক বাড়ির কাছ থেকে প্রতি সেকেন্ডে, মানে লোকটার হাঁটার বেগ কত, 5 ফুট পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে 5 ফুট হেঁটে আসছে। বাড়ি থেকে তার দূরত্ব 15 ফিট, বলছে বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফিট, মানে এখনো বাড়ি থেকে 15 ফিট দূরে আছে। বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফিট, তখন এর ছায়ার দৈর্ঘ্য দেওয়ালে যেটা আছে, সেই দেওয়ালে ছায়ার দৈর্ঘ্যর যে উচ্চতা বা ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে কিভাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রাম। লোক লোকটার হাইট হচ্ছে 6 ফিট, লোকটার হাইট হচ্ছে 6 ফিট। আচ্ছা, এইখান থেকে এইটুকুটা আমি এক্স ধরে নিলাম, এক্স ফিট, মানে এইখান থেকে এতটা সে দূরে আছে। আর এন থেকে এসের এইটা বলছি ওয়াই ফিট, মানে ল্যাম্প থেকে এতটা দূরে সে আছে। এবার আমি বলি, ভালো করে বুঝবে, এইখানে তোমরা ক্লাস 10-এ একটা জিনিস পড়েছো, সেই জিনিসটা হচ্ছে সদিশতা। সদিশতা বলে একটা চ্যাপ্টার পড়েছো, সেই চ্যাপ্টারের কনসেপ্ট এখানে ইউজ হবে। প্রথমে বড় ট্রায়াঙ্গেল নাও, তাহলে তাহলে বড় ট্রায়াঙ্গেল যদি নিই, তাহলে ভালো করে বুঝবে, তাহলে 15 ফিট আছে, তাহলে 15 ফিটটা কি, তাহলে 15 ফিট যদি হয়, তাহলে 15 ফিট যদি হয় আর লোকটা আসছে হেঁটে, তাহলে 15 ফিট যদি হয়, তাহলে আমি সেই রেসপেক্টে বলবো। তাহলে কত দূরে আছে কি রেসপেক্টে আমি এখনো বলিনি, শুধু লোকটার হাইট এরম বলেছি। তাহলে এবার কোয়েশ্চেনের সাথে একবার পড়ে নাও, তাহলে ডায়াগ্রামটা এবার বেস করে আমরা ড্র করব। তাহলে বাড়ি থেকে 30 ফুট দূরে, বাড়ি থেকে 30 ফুট দূরে একটি বাতি জ্বলছিল, বাড়ি থেকে 30 ফুট, তার মানে কি, এইটা বাড়ি আছে, তার থেকে 30 ফুট দূরে এইটা এইটা জ্বলছে। তাহলে বাড়ি থেকে 30 ফুট দূরে, তাহলে এই ও এস ইকুয়াল টু, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 13 ফিট, 13 ফিট আছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার কাছে 30। তাহলে এবার 13 ফিট দূরে বাতিটা জ্বলছে, আর লোকটার হাইট কত, 6 ফিট, লিখে নিয়েছি। এবার 5 ফুট বেগে সে আসছে, সেটাও আমরা জেনে ফেলেছি। এবার দেখো বাবা, এবার বলছে বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফিট, তার মানে কি এক্স ইকুয়াল টু 15 আর ওয়াই ইকুয়াল টু 15, ক্লিয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু 15, তার দেওয়ালে তার ছায়ার দৈর্ঘ্যটা কমতে থাকবে কি অনুপাতে, তাহলে যত কাছে আসবে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে, তাহলে সেই ছায়ার দৈর্ঘ্যটা কমতে থাকবে কি অনুপাতে, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার কাছে কোয়েশ্চেন। তাহলে এখন আমি এই দুটো যদি ক্যালকুলেট করি, তাহলে আমি দেখো তো বাবা কি পাবো, তার মানে আমি টোটাল এই পর্যন্ত যদি আসি, তাহলে ডেফিনেটলি এই জায়গাটা থেকে আমি একটা সদিশতার ফর্মুলা পাবো, সেই সদিশতার ফর্মুলাটা আমার এখানে ইউজ হবে। এবার কোয়েশ্চেন হলো সদিশতার ফর্মুলা মানে কি। সদিশতার ফর্মুলা একটা শিখেছিলাম, যে এই যদি আমার ডায়াগ্রাম হয়, ডায়াগ্রামের উপর বেস করে সদিশতার একটা ফর্মুলা আমরা করেছিলাম। কি ফর্মুলা সেটা আমি বলি, ভালো করে বুঝবে। প্রথমে বড় ট্রায়াঙ্গেল নিচ্ছি, বড় ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আমি যদি বলি, তাহলে এইটা দেখো, এটা হচ্ছে পুরো বড় একটা ট্রায়াঙ্গেল, বড় ট্রায়াঙ্গেলের রেসপেক্টে যদি বলি, তাহলে বড় ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আমি বলতে পারবো যে ও ওয়াই, বা এটা একটা এল নাম দাও, ওয়াইটা উপরে নাম দিয়েছি, তাহলে ও এল ডিভাইডেড বাই, মানে লম্ব, লম্ব ডিভাইডেড বাই, ধরো এর ভূমি, এর ভূমি কত বাবা, ও এস ইকুয়াল টু, এবার ছোটটা যদি নেই, তাহলে ছোটটা ডেফিনেটলি বলতে পারবো এম এন ডিভাইডেড বাই এন এস। দেখো এই জায়গাটা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ এটা হচ্ছে ক্লাস, বললাম আমি ক্লাস 10-এর জিনিস, কতটা মনে আছে আমি জানি না, কিন্তু তাহলে আমি একবার বলি, বড় যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটা আছে তার লম্ব বাই ভূমি নিয়েছি, ছোটটারও লম্ব বাই ভূমি নিয়েছি, ক্লিয়ার। তাহলে ওএল মানে কি, ওএল মানে আমরা জানি না, তাহলে ওএল লিখলাম। ওএস মানে কি বাবা, ওএস মানে হচ্ছে
আমি বলতে পারবো যে এক্স প্লাস ওয়াই। এম এন মানে কি 6, আর এন এস মানে 6 ফিট লম্বা, এন এস মানে হচ্ছে ওয়াই। তাহলে এইটুকুটা বলছি। তাহলে এইটুকুটা যদি বলি তাহলে ডেফিনেটলি ভালো করে বুঝবে। তাহলে ডেফিনেটলি আমি এখন বলতে পারবো যে যেহেতু এই দূরত্বটা তার বাকি আছে, তাই না? তাহলে এই দূরত্বটা যদি বাকি থাকে, আগে আমি ক্যালকুলেট করে নিই। তাহলে এই দূরত্বটা যদি আমরা ফাইন করতে পারি বা এই দূরত্বটা বাকি থাকে, তাহলে সেই দূরত্বর রেসপেক্টে আমরা সামটা করতে পারবো। তাহলে সেই দূরত্বর রেসপেক্টে যদি সামটা বলি, তাহলে ডেফিনেটলি এবার দেখো আমি এবার কোয়েশ্চেনটা বলি। 30 ফুট দূরে ছিল আর 5 ফুট হচ্ছে সে বেগে হাঁটছিল। তাহলে 5 ফুট বেগে হাঁটছে, ক্লিয়ার। আর কি 5 ফুট বেগে হাঁটছে আর 15 ফুট দূরে ছিল, আর 30 ফুট হচ্ছে ভূমি থেকে দূরত্ব, ক্লিয়ার। তাহলে এটা যদি হয় তাহলে তার ছায়ার দৈর্ঘ্যটা আমার কত হারে কমবে বাড়বে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এখন দেখো আমি এখন এই ওয়েলটা আমি ওই ওয়েলের রেসপেক্টে যদি বলি, তাহলে ওয়েলের রেসপেক্টে যদি আসি তাহলে আমাকে একটা 15 আছে আর একটা 5 আছে। তাহলে 15 যদি হয় তাহলে 15-এর রেসপেক্টে আমি বলতে পারবো। তাহলে 15-এর রেসপেক্টে মানে কি বাবা, মানে ওএল, তাহলে এটাও 15 এটাও 15, তার মানে টোটাল 30 ইকুয়াল টু 6/15। তাহলে 15 টু যা, তাহলে ওএল ইকুয়াল টু 12। তাহলে ওএল ইকুয়াল টু 12, তাহলে ওএল ইকুয়াল টু তুমি পেয়ে গেছো 12। এখন আবারও ফার্দার ইকুয়েশনে যদি বসাই, তাহলে 12 বাই এই 6টাকে নিচে নামাচ্ছি, 12/6 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বলতে পারবো। তাহলে 12/6 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে 12/6 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই যদি হয়, ডেফিনেটলি আমি বলতে পারবো এখানে 12/6 মানে কত বাবা, 6 টু যা। এবার এক্স বাই ওয়াই ইকুয়াল প্লাস 1, তাহলে ডেফিনেটলি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1 মানে ডিএক্স ডিটি ইকুয়াল টু ওয়াইটা মাল্টিপ্লাই করে দিয়েছি, এক্স ইকুয়াল টু ওয়াই, ডিএক্স ডিটি ইকুয়াল টু ডিওয়াই ডিটি। তাহলে এইটা, তাহলে টোটাল আমার ডিস্টেন্স তাহলে কত, এক্স। তাহলে টোটাল ডিস্টেন্স যদি আমার কাছে এক্স হয়, তাহলে তার এবার ছায়ার দৈর্ঘ্য কত বলেছে বাবা, ছায়ার দৈর্ঘ্য এবার বলেছে 5। তাহলে 5, তাহলে আমার টোটাল হচ্ছে 5, তাহলে কমতে থাকবে। তাহলে দেখো এবার ডিএক্স ডিটিটা তাহলে তার মানে ডিওয়াই ডিটির সাথে ইকুয়াল। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু ডিওয়াই ডিটি যদি বলি, তাহলে ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি পুরোটা সেম। তাহলে টোটাল কতটা বাকি, হাফটা বাকি তো। তাহলে ডিএক্স ডিটি যা ডিওয়াই ডিটি তাই, যেহেতু হাফ বাকি, তাহলে আমার কাছে টোটাল মানে যদি টোটাল ডিস্টেন্স কভার করি তাহলে সে 5 হচ্ছে। ভালো করে বোঝো, টোটালটা সে 5-এর রেসপেক্টে আসছে। 5 হচ্ছে তার বৃদ্ধির মানে হেঁটে আসার হার। তাহলে 5 যদি হার হয়, তাহলে আমি এখন বলতে পারবো ডেফিনেটলি এটা 1। তাহলে 5 মাইনাস 1 যদি হয় তাহলে 4 আমার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো মাথায় সাজাতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো এটা বড় মেথডে আমি করেও দেবো, অসুবিধা নেই। এই ল্যাম্পপোস্টের মিনিমাম 5টা থেকে 6টা টাইপ আছে, একটা টাইপ তো এক্সামে আসবেই। একটা ল্যাম্পপোস্ট দিয়ে আছে, আর একটা হচ্ছে ওই ওই যেমন জলের তলদেশ দিয়ে আছে। আগে বলো এই 21খানা সাম তুমি কতটা বুঝতে পেরেছো?